এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুককে কবুল বলল। জাঙ্কুক তখন তেকে বলল, জান বিয়ে তো হয়ে গেছে, এখন কি বাসর করবো নাকি? এই কথা শুনে তের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। সে তখন জাঙ্কুককে বলল, বেশি কথা বলার দরকার নেই, এখন আমরা কোথায় যাব সেটা বলুন। জাঙ্কুক তখন ইয়ঞ্জনকে বলল, ইয়ঞ্জন সবাইকে নিয়ে ঠিক জায়গায় চলে আয়। তে জাঙ্কুকের সাথে গাড়িতে গিয়ে বসলো। এরপর তে জানালার বাইরে তাকিয়ে আছে আর জাঙ্কুকের কাছ থেকে বেশ খানিকটা দূরে বসে আছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, যাই হোক আমার বউকে এখন ফোর্স করা উচিত হবে না কোনো ব্যাপারে। ওর এখন একটু একান্ত সময় দরকার নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। এরপর গাড়িটা গন্তব্যে পৌঁছালো। জাঙ্কুক গাড়ি থেকে নেমে গিয়ে তেকে নামালো। তে গাড়ি থেকে নেমে বেশ অবাক হয়ে গেল, কারণ তারা ভার্সিটির সামনে এসে পড়েছে। তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বুঝতে পারলো তে বেশ অবাক হয়ে গেছে। তাই সে তের হাতটা শক্ত করে ধরে ফেললো আর বলল, ডোন্ট ওয়ারি জান, আমি সব ঠিক করে দিব। তারপর ভার্সিটির গেটের সামনে গিয়ে জাঙ্কুক তার লোকদের বলল, কেউ যেন ভার্সিটি থেকে বের হতে না পারে। তখন ইয়ঞ্জন বলল, না বস, আপনার কথা অনুযায়ী বাইরের বের হওয়ার সব রাস্তা আমরা বন্ধ করে রেখেছি, সব দরজা আমাদের অনুমতি ছাড়া কেউ খুলতে পারবে না। ভেরি গুড মাই লেডি, চলো ভেতরে, তোমাকে আরো বেশি সফট ফিল করাবো। তে তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না। তে জাঙ্কুকের সাথে গেটের ভেতরে গেল আর দেখলো ভার্সিটি সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তে সবাইকে দেখে বেশ অবাক হয়ে গেল, কারণ এখন ঘড়িতে 3:40 বাজে। এই সময় শুধুমাত্র টিচার্স ছাড়া আর কোনো স্টুডেন্ট থাকেই না। তাহলে আজ সবাই ব্যাপারটা তে বুঝতে পারলো না। তে তখন জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ঠিক মাঠের মাঝ বরাবর গিয়ে থামলো। ওইখানে ইয়ঞ্জন, লিসা, ন্যান্সি এরা সবাই দাঁড়িয়েছিল। জাঙ্কুক তখন মাঠের মাঝে গিয়ে দাঁড়ালো আর একটা মাইক নিয়ে বলতে শুরু করলো, আপনারা সবাই ভাবছেন কেন এবং কারা আপনাদের এখানে আটকে রেখেছে, তাই তো? আপনাদের আর কষ্ট করে ভাবতে হবে না, সবটা আমি বলছি। আপনাদের এখানে আমি আটকে রেখেছি, জিয়ন জাঙ্কুক আটকে রেখেছে আপনাদেরকে। তার কারণ হলো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করতে হবে। আপনারা সবাই জানেন কালকে রাতে আমি আর আমার লোকেরা গার্লস হোস্টেলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে ন্যান্সি, তে আর লিসা যে রুমে থাকে সেখানে গিয়েছিলাম, আর তের সাথে কয়েক ঘন্টা রাতে একাও কাটিয়েছিলাম। এটা নিয়ে অনেকেই বাজেভাবে তেকে হ্যারাস করছিল, অনেকে তেকে বাজেভাবে খারাপ কথা বলছিল। সবাই ভেবেছে এটা একটা অবৈধ সম্পর্ক টাইপ কিছু, বাট আপনারা কেউই জানেন না তে আমার লিগ্যাল ওয়াইফ। এই কথা শুনে মাঠে উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়ে গেল। জাঙ্কুক তখন আবার বলা শুরু করলো, ইয়েস আমরা বিবাহিত অ্যান্ড আমরা বিয়ে করেছি 2 মাস হলো। বিয়েটার কথা জাস্ট আমাদের পরিবারের লোকদের মধ্যেই ছিল, কারণ আমরা চাইনি তের পড়াশোনা কমপ্লিট হওয়ার আগে কেউ এই কথাটা জানুক। আর বাকি রইল রাতে হলে যাওয়ার কথা। আপনারা জানেন যে আমরা পলিটিক্যাল লাইফে কত শত্রু রয়েছে, তারা আমার আর আমার ফ্যামিলির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। কালকে আমি আমার লোকদের মাধ্যমে খবর পাই যে রাতে হলে হামলা হওয়ার পসিবিলিটি আছে, তাই তেকে ইনফর্ম করতে চেয়েছিলাম, বাট ওর ফোন অফ ছিল, যার জন্য ওকে ইনফর্ম করতে পারিনি। তাই আমি হলে গিয়েছিলাম পুলিশের লোকদের নিয়ে। আমি জানি হয়তো আপনারা আমাকে বিশ্বাস করবেন না, তাই আমি প্রমাণ নিয়ে এসেছি। ইন্সপেক্টর বলুন সবাইকে। পুলিশ তখন বলল, জি জি জি, যে জাঙ্কুক যা বলছে সব কিছুই সঠিক, উনি রাতে আমাদের খবরটা জানিয়েছিলেন, যার জন্য আমরা ওনার হয়ে লোকদের পাঠিয়েছিলাম। তে তখন আবারও বলল, তো বিশ্বাস হলো, নিশ্চয়ই বাকি রইল তের সাথে কয়েক ঘন্টা রুমে কাটানোর ব্যাপার। তে 2 দিন যাবৎ অসুস্থ, আর হামলার কথা শুনে ও আরও অসুস্থ হয়ে পড়ে, যার জন্য ওকে সুস্থ করার জন্য আমি কয়েক ঘন্টা ওর রুমে ছিলাম। আর এই কথাটা আপনারা হল রুমের গার্ডে যে ডক্টর থাকে তাকে জিজ্ঞেস করুন। আর ন্যান্সি আর লিসা আমার বোনের মতো, আর তে আমার ওয়াইফ, তাই তার অসুস্থতার মধ্যে তার পাশে যদি না থাকি আমি, তাহলে আর কে থাকবে? সো আপনাদের শুধু একটাই কথা বলবো, পুরো ব্যাপারটা না জেনে ভুলেও আমার বউকে কোনো রকমের দোষারোপ করবেন না। আর কাল আমাদের বিয়ের রিসেপশন, সো সবাইকে কালকে আমাদের বিয়ের দাওয়াতে অবশ্যই আসতে হবে। আর যে আসবে না সে নেক্সট ডে ভার্সিটিতে কোনো দিনও প্রবেশও করতে পারবে না। তে এতক্ষণ যাবৎ জাঙ্কুকের বানানো মিথ্যা কথাগুলো শুনছিল, যদিও কথাগুলো মিথ্যে ছিল, তবু এর দ্বারা তে আর তার বান্ধবীদের সম্মানটা পুরোপুরি ঠিক না হলেও অনেকটা হয়েছে। তে জাঙ্কুকের দিকে অবাকভাবে তাকিয়ে আছে। জাঙ্কুক তের সামনে আসছে, কেন জানি তে সবকিছু ঝাপসা ঝাপসা দেখছে, চোখটা খোলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু
চোখটা খোলা রাখতে পারছে না। হঠাৎই তের মাথাটা ঘুরে গেল আর তে সাথে সাথে নিচে পড়ে গেল। জাংকুক দেখলো তে মাটিতে পড়ে আছে। জাংকুক দৌড়ে তের কাছে গেল, তের মাথাটা তার কোলে নিয়ে গালে হাত দিয়ে তেকে ডাকতে লাগলো, কিন্তু তের কোনো সাড়া শব্দ নেই। জাংকুক তখন তেকে বলছে, তে আই তে, চোখ খুলো না, কি হয়েছে প্লিজ চোখ তো খুলো, আমি তোমার কাছেই বসে আছি, চোখ খুলো না তে প্লিজ। মুখে পানি ছিটা দিল জাংকুক, তবুও চোখ খুলছে না। ভয়ে জাংকুকের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হলো আবার ওর? জাংকুক তখন তাড়াতাড়ি করে ডক্টরকে ডাক দিল। ডাক্তার তখন তেকে চেক করলো আর বলল, চিন্তা করার কোনো বিষয় নেই, ও অনেক বেশি ক্লান্ত আর মনে হয় খাওয়া দাওয়া ঠিকমতো করে না, চিন্তায় দুর্বলতায় সেন্সলেস হয়ে গেছে। জাংকুক তখন ভয় পেয়ে বলল, এখন এখন আমি কি করব? বেশি কিছু করা লাগবে না, ওর এখন ঘুমের প্রয়োজন, কিছুক্ষণ ঘুমা, ঘুম শেষ হলে নিজে নিজেই উঠে যাবে, এখন কিছু খাইয়ে দিলেই হবে। থ্যাংক ইউ ডক্টর। এরপর জাংকুক তেকে কোলে নিয়ে গাড়িতে বসালো। তের শরীরটা গরম হয়ে আছে, তাই এসির পাওয়ারটা বেশি করে দিল। তের মাথাটা জাংকুক তার নিজের কোলে রেখেছে। তের চেহারা ক্লান্তি ফুটে উঠেছে। জাংকুক তখন মনে মনে ভাবলো, এতটুকু একটা মেয়ের এত চিন্তা করার কি দরকার, বেশি চিন্তা করলে এমন তো হবেই। এরপর জাংকুকের গাড়ি তার বাসার সামনে থামতেই জাংকুক তেকে কোলে তুলে নিয়ে ভেতরে গেল। যদিও গার্ডসরা বলছিল ওরাই নিয়ে যাবে, কিন্তু বউ তো, জাংকুক কি করে নিজের বউকে অন্যজনের কোলে দিবে, তাই নিজেই কোলে নিয়ে বাসার ভিতরে গেল। দেখলো তার বাসার সবাই সোফার রুমে বসে আছে। জাংকুক আর তেকে এভাবে দেখে তার মা জিন দৌড়ে তার কাছে আসলো। জিন তখন বলল, জাংকুক কি হয়েছে তের? জিমিন তখন বলল, তুমি ওকে কোথায় পেলে জাংকুক? জাংকুক তখন চিন্তিত কণ্ঠে বলল, মা ভাবি তোমাদের প্রশ্নের সব উত্তর আমি তোমাদেরকে পরে দিব, আগে আমাকে রুমে নিয়ে যেতে দাও। এরপর জাংকুক আর কারো কথা জবাব না দিয়ে তেকে নিয়ে সোজা তার রুমে চলে গেল। তারপর বিছানায় তেকে শুয়ে দিল। জাংকুক এরপর তের কপালে একটা চুমু দিয়ে তার শরীরে চাদরটা পেঁচিয়ে সেখান থেকে চলে আসলো। নিচে গিয়ে সোফায় বসে আছে জাংকুক আর তার পাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছে তার ফ্যামিলির লোকেরা। জিন তখন জাংকুককে কড়া গলায় জিজ্ঞেস করলো, কি হলো, সে কখন থেকে তোকে জিজ্ঞেস করছি, কিছু বলছিস না কেন? আর তোর বাবা যা বলছে তা কি ঠিক জাংকুক? তখন আরএম বলল, দেখ জাংকুক, তুই এর আগেও মেয়েটাকে নিয়ে ঝামেলা করেছিস, কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস তুই। আমি তো তোকে এসব শিক্ষা দেইনি যে তুই মেয়েদের সম্মান নিয়ে এমনভাবে খেলবি। তোর জন্য মেয়েটা আর ওর ফ্রেন্ডদের টিসি দিয়ে বের করেছে, তার উপর দুপুরে গিয়ে তুই আবার আরেকটা ঝামেলা করে দিয়েছিস, এটা বলে যে তোরা ম্যারিড, যেখানে এমন কিছু হয়নি। তুই ভেবে দেখেছিস বাই এনি চান্স কেউ জেনে যায় যে এটা মিথ্যে কথা, তাহলে মেয়েটার অবস্থা আরও কতটা খারাপ হবে? কি জবাব দেবো আমরা মেয়েটার বাবা মাকে, ওইটা ভেবেছিস তুই? জাংকুক তখন মাথা নিচু করে বলল, আমাদের বিয়েটা সত্যি হয়ে গেছে বাবা। জিন তখন চোখ বড় বড় করে বলল, বিয়ে হয়ে গেছে মানে? কবে হলো আর কখন করলি তোরা বিয়ে? আজকে বিয়ে করেছি। এই কথা বলে জাংকুক তার পকেট থেকে পেপারসগুলো বের করে সামনে রাখলো। আরএম ওর হাতে পেপারসগুলো নিয়ে দেখলো আর বলল, তুমি নিজেকে কি খুব বড় ভাবো? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছো তুমি, কত বড় সাহস তোমার জাংকুক? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এই কথা বলে আরএম বাইরে চলে গেল। জাংকুক তখন তার বাবাকে বলল, বাবা বাবা প্লিজ আমার একটাবার কথা শোনো, বাবা প্লিজ বাবা। তখনই জিন বলল, তুই এমনটা না করলেও পারতি জাংকুক, অন্তত আমাদের বলে দেখতি, তারপর আমরা তোর বিয়ের ব্যবস্থা করতাম, বিয়ে দিয়ে দিতাম। তাই বলে তুই একা একা এভাবে একটা মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়েটা করে নিলি? এই শিক্ষা দিয়েছি আমরা তোকে? জাংকুক তখন মাথা নিচু করে বলল, মা তখন সিচুয়েশনটা ভিন্ন ছিল, বোঝার চেষ্টা করো প্লিজ। আর আর তাছাড়া কি তোমার ভালো লাগে না বলো? ও মা, আমি আবার তা কখন বললাম রে? আমার তো সেই প্রথম দিন থেকেই মেয়েটাকে বেশ পছন্দ ছিল। আমি তো ভেবেছিলাম তোর সাথে ওর ব্যাপারে কথা বলবো, কিন্তু তার আগে তুই একাই বিয়ে করে ফেললি। আমার কত শখ ছিল তোর বিয়ে নিয়ে, আর তুই সব মাটি করে দিলি। তখনই
রোজ দৌড়ে আসলো আর বলল, আমি ভেবেছিলাম কয়েক লাখ টাকা শপিং করব ভাইয়া, কিন্তু তুই সস্তায় কাজ সেরে ফেললি। এটা কিন্তু তুই মোটেও ঠিক করিস নাই। জিমিন তখন মন খারাপ করে বলল, ঠিকই বলেছো, আমি তো বাইরের মেয়ে, তাই না? আমি তো তোমার ভাবি, আমি তো তোমার আপন কেউ না। তাই তো আমাকে বলার মতো তোমার কোনো প্রয়োজনও মনে করলে না। তোমার বিয়ে নিয়ে কত শখ ছিল জাঙ্কুক, তোমার বিয়েতে আমি এটা করব সেটা করব, কত কি, তোমার বউকে কত সুন্দর করে সাজাবো, তার হাতে মেহেদি পরিয়ে দিব, কিন্তু তুমি আমাকে তো বলার তোমার কোনো ইচ্ছেই ছিল না, তাই না? অ্যাটলিস্ট আমাকে তো তুমি বলতে পারতে তোমার মনের কথা, কিন্তু না, তুমি কি করলে দেখো তো, আসলে আমি তোমাদের আপন না। জাঙ্কুক তখন জিমিনকে বলল, ভাবি প্লিজ তুমি এভাবে করে কথা বলো না। তুমি ভালো করেই জানো আমার কোনো বড় বোন নেই। আমি আমার ভাইয়ের পর আমি তোমাকে বেশি বিশ্বাস করি, আর আমি তোমাকে অনেক ভালোবাসি ভাবি। তুমি এভাবে করে কথা কেন বলছো? বললাম তো পরিস্থিতি এমন ছিল যে আমাকে বাধ্য হয়ে কাজটা করতেই হলো ভাবি। তুমি মনটা খারাপ করো না ভাবি, প্লিজ। ঠিক আছে, এটা তো বুঝলাম, কি দেখো তোমার ভাইকে কে বুঝাবে এগুলো শুনি আমি। ভাবি তুমি আছো না, তুমি থাকতে আমার আবার চিন্তা কিসের? তুমি ভাইয়াকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিবে। রোজ তখন বলল, আরে বাবা আমাকে তো দেখি সবাই ভুলে গেছে। জাঙ্কুক তখন বলল, তুই তো পারিস এই শুধু শপিং করতে, তোকে তো কোনো বড়লোক ছেলের সাথে বিয়ে দেওয়া লাগবে যাতে প্রতি মান্থে তুই লাখ লাখ টাকা শপিং করতে পারিস। আর শোন, এখনই তুই বেরিয়ে পড় জিমিন ভাবিকে নিয়ে শপিং করতে, কালকে রিসেপশনের পার্টি হবে। আর মা তুমিও তোমার পছন্দ মতো যা যা লাগবে কেনাকাটা করে নাও, কালকে কিন্তু পার্টি আছে। জিন তখন বলল, মানে কি, একদিনে এত কিছু কি করে সম্ভব রে? কত মানুষের দাওয়াত করা লাগবে তুই জানিস? রোজ তখন বলল, আর একদিনে শপিং পসিবল না ভাইয়া, বিয়ের শপিং এর জন্য মিনিমাম 3 মাস আগে সব করা লাগে। জাঙ্কুক তখন বলল, এত চিন্তা করা লাগবে না, আমি আমাদের সব নিকট আত্মীয়দের বলে দিয়েছি, ওনারা রওনা দিয়ে ফেলেছে, তাই এসব চিন্তা করা লাগবে না। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, হল বুক করা হয়ে গেছে, আর আমি আড়ংয়ের মালিকের সাথে কথা বলে ফেলেছি। ওনারা সব থেকে বেস্ট ড্রেস এনেছেন তোমাদের জন্য, তাই বলছি চুপচাপ যাও, রেডি হয়ে নাও আর শপিং করো। রোজ তখন খুশিতে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই বেস্ট। জিন তখন জাঙ্কুককে জিজ্ঞেস করলো, জাঙ্কুক সত্যি করে বল তো, তে তোকে নিজের ইচ্ছে বিয়ে করেছে নাকি তুই ওকে জোর করে বিয়ে করেছিস? জাঙ্কুক জিনের কথা শুনে কিছু বলতে পারলো না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল।